লাগে, চৌকাশ লাগে, দূরদর্শিতা লাগে, যার দিক নির্দেশনা, যার চৌকাশ চিন্তা চেতনা, যার অগ্রগামী ভূমিকায় এই প্রতিষ্ঠানে এই পর্যন্ত দাঁড়িয়েছেন আমাদের মাদ্রাসার সভাপতি এবং অবসর দাঁড়া হবেন জনাব বাবুল আহমেদ গাজী, অবসর প্রাপ্ত সেনা সদস্য, সভাপতি উত্তর মাদ্রাসা। আমাদের পাশে সবাইকে শুকরিয়া জানাচ্ছি আমাদের এই সীমিত আয়োজনে, আমাদের ইমাম সাহেবের উদ্যোগের এই আয়োজনে আমরা আমাদের এই মজলিসকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা শুকরিয়া জানাচ্ছি আপনাদের। আমি সংক্ষেপে একটু মাদ্রাসা তৈরির যে বিবরণটা এটা বলবো, হয়তো অনেক সময় হয়ে গেছে, আপনারা একটু বিরক্ত হচ্ছেন অনেক, তারপরেও কিছুটা সবাই জানা উচিত। আমি 2018 সালে পেনশন আসার দ্রুত বলতেছি, 2018 সালে পেনশন আসার 2 থেকে 3 মাস পরেই অত্র মসজিদের মাদ্রাসার অত্র মসজিদের সভাপতি হিসেবে আমাকে দায়িত্বভার নিতে হয়। আমার পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই আমার যে কমিটি বৃন্দ ছিল, কমিটির সদস্য বৃন্দ ছিল, তাদেরকে নিয়ে আমি কাজ এগিয়ে যেতে সক্ষম হই। আমার কিছুকাল বছরখানেক যাওয়ার পর আমার সবসময় একটা পরিকল্পনা ছিল এই আমাদের এখানে একটা হেফজখানা তৈরি করবো এবং বেরোলি গ্রামের থেকে হাফেজ বের হবে। এটা আমার ব্যক্তিগত পুনর্বাসনা ছিল, আর কি মনের ইচ্ছা ছিল। সেই প্রেক্ষিতে আমি কমিটির মিটিং করি, বারবারই মিটিং করি। মিটিং করার পরে সবার মতামত নিয়ে আমি পুরো গ্রামের লোককে ডেকে একটা আলোচনা অনুষ্ঠান করি এবং সবার আমার যে পরিকল্পনা আমি ড্রয়িং আকারে এঁকে এই বিল্ডিংটার পরিকল্পনা আমি গ্রামবাসীর সামনে উপস্থাপন করার পর কমিটির মতামত সহ গ্রামবাসী সবাই সেই মতামতে একত্র প্রকাশ করে এবং আমাকে আমার কমিটিকে উৎসাহ প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা 2021 সালে আমাদের পরিকল্পনা ছিল নিচতলায় হবে। পরিকল্পনাটা কিন্তু শুরু থেকেই ছিল এই বিল্ডিং স্ট্রাকচার। ইমাম সাহেবের একটা ভালো ঘর ছিল না, আমাদের প্রথম প্ল্যান ছিল ইমাম সাহেবের একটা ঘর হবে। আমাদের কোনো টয়লেট ছিল না, শুধুমাত্র ওই পাশে একটা প্রস্রাবখানা ছিল, আর আমরা ওই স্কুলের ওইটাই ব্যবহার করব হয়তো জরুরত হয়ে যায়, তাছাড়া জরুরত ছাড়া কোনো টয়লেটই ছিল। তো আমি চিন্তা করলাম যে এখানে নিচতলায় যাতে আমাদের একটা স্টোররুম, ইমাম সাহেবের থাকার পর টয়লেট এবং ওষুধখানাটা আমরা আধুনিক যুগের মতো পরিস্থিতি করে তৈরি করতে পারি এবং উপরে ধীরে ধীরে উপরে আমাদের হেফজখানাটা করবো ইনশাআল্লাহ। তো সেই প্রেক্ষিতে 2021 সালে আজকে প্রায় 5 বছর আগে আমরা প্রথম কাজ শুরু করি। অনেক বাধা, জমি সংক্রান্ত অনেক অসুবিধার সম্মুখীন হওয়ার পরেও এলাকাবাসীর সহযোগিতায়, কমিটির সহযোগিতায় আমরা এই বিল্ডিংটার কাজ শুরু করতে সক্ষম হয়েছি। সে প্রেক্ষিতে আমরা ওই বছরই কাজ শেষ করে ইমাম সাহেবের ঘরটা প্রস্তুত করি। পরবর্তীতে আমাদের মেয়াদ শেষ হয়ে যায়। বাকি যে স্ট্রাকচারগুলো ছিল, স্ট্রাকচারগুলো অসম্পূর্ণভাবে ছিল, যেমন অন্তর্জাল চালু হয়নি, টয়লেট চালু হয়নি, স্টোর রুমটাও ওইভাবে ছিল। তখন এলাকাবাসী মিলে আমাকে পুনরায় সভাপতি থাকার জন্য অনুরোধ জানায়। আমি এলাকাবাসীর মতামত অনুসারে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে আমি আবার দ্বিতীয় মেয়াদে থাকা অবস্থায় আবারও কমিটির সহযোগিতা, আমার কমিটির মিস্টার গোলামী জামাই ছিল, শেষ অংশে ছিল, এরা আরও অনেকেই ছিল। তারা আমাকে সবসময় মানসিক সহযোগিতা করছে। এজন্য আমরা অল্প সময়ের ভিতরে এই পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে পেরেছি। আমি প্রায় মসজিদের সামনে উঠলেই বলতাম আমাদের মূল লক্ষ্য হবে হেফজখানাটা চালু করা, হেফজখানাটা। তারপরে করোনার পরিস্থিতি, দেশের পরিস্থিতি, বিভিন্ন কারণে আমরা প্রস্তুতি নেই, আবার পিছিয়ে যাই, নিয়ে আমি হঠাৎ শুরু করি নাই। এই জন্য আমরা যে একবার শুরু করে যাতে আবার বন্ধ না হয়ে যায়,
এজন্য আমরা ধীরে ধীরে প্রায় 5-6 বছর সময় নেওয়ার পরে এই বছর জানুয়ারির 1 তারিখ থেকে আমরা হাফেজ ওমর ফারুক উনি আসেনি, ওনাকে দিয়ে আমাদের হেফজখানার কার্যক্রম পরিচালনা করি। আমরা প্রাথমিক পর্যায়ে আপনারা জানেন আমরা ওই মসজিদের দোতলায় 1 আওয়ার বাচ্চারা শুধুমাত্র দিনের বেলায় থাকতো, রাতের বেলায় সন্ধ্যার দিকে বাচ্চার বাচ্চা চলে যেত, স্থানীয় বাচ্চাই ছিল। আমরা কিছুকাল ওইভাবে রাখার পরে আমাদের ইমাম ওমর ফারুক হুজুরের গলার সমস্যা দেখা দিল। গলার সমস্যার কারণে এবং আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিলেন উনি শারীরিক অসুস্থতার কারণে উনি থাকতে অনিচ্ছা প্রকাশ করেন। হ্যাঁ, এমতো অবস্থায়ও আমি একবার অনুরোধ করে ওনাকে রাখা হয় আরও কিছু মাস থাকার পরে পরবর্তীতে আবার নতুন কমিটি হলো, আমাকে মহল্লার লোক উপদেষ্টা আবারও সভাপতি হিসেবে থাকার জন্য অনুরোধ করে। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমার হেফজখানাটার দিকে নজর দেওয়া জরুরি। এই জন্য আমারই পরামর্শে আমি সদীয় বর্তমান সভাপতি বাবুর আঙ্কেল উনি আসেন, বাবুর আঙ্কেলের সাথে বারবার পরামর্শ করলাম যে আঙ্কেল আপনি সভাপতি হিসেবে আসেন, আপনি থাকলে আমাদের কাজটা দিতে হবে। শেষ হয়ে উনি প্রথমে না স্বীকার করলেও পরে আমরা গ্রামের সবাই মিলে শহীদুল্লাহ ছিল, সবাই মিলে ধরার পরে উনি সভাপতি থাকতে রাজি হলেন। রাজি হওয়ার পরে উনি মসজিদের সভাপতি হিসেবে থাকলেন, আমি হেফজখানার সভাপতি হিসেবে থাকলাম। আমরা দুইটি কমিটি আলাদা হয়ে গেলাম, যদিও আমরা দুইটি কমিটি আপনারা আমাদের বিন্দু মাত্র কোনো বিভক্ত নাই, ভাগাভাগি নেই, দলাদলি নেই। আমরা যে কোনো সামগ্রিক সমস্যায় আমরা একসাথে বসি, প্রায় আমরা দুই কমিটি একসাথে বসি। আমাদের সমস্যা, আমাদের আর্থিক সমস্যা হলে আমরা সেটা কী করি, আমাদের সমস্যা হলে ওনারা বেশি দেবে, মসজিদের ফান্ড আছে মসজিদ আরও বেশি দেবে। এভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। তারপরে আমরা ইমাম নিয়োগের বিষয়টি আসলো। আমরা বারবার, আপনারা জানেন, আমরা খুলনা থেকেও প্রস্তাব নিয়ে আসছিলাম যাতে আমাদের দক্ষ ইমাম নিয়োগ দেওয়া হয়। আমরা প্রথমবার সেই নিয়োগে আমরা ব্যর্থ হয়েছিলাম। ব্যর্থ হওয়ার কারণে ওটারও আরও ঘটনা আছে, ওইগুলো না করি। পরে আবারও আরেকটা ডেট দিয়ে আমরা আবার প্রতি সুক্রিয়া আমাদের কাসিমি সাহেবকে আমাদের মাঝে দিচ্ছেন, আমাদের হেফজখানাটা সুন্দরভাবে চালানোর জন্য। আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের ইমাম সাহেব। এভাবেই আমাদের উনি আসার পরে আমাদের হেফজখানাটা মোটামুটি চালু হলো। গত মাসে আপনারা জানেন যে গত মাসে নাই, কয়েকদিনই হলো। আপনারা জানেন এখানে গ্লাস ছিল না, টাইম ছিল না, অনেক কিছু আমরা বিভিন্ন লোকের কাছ থেকে আমরা ওই 3টি গ্লাস লাগাইছি। তারপরে বাচ্চা এখানে আসার উপযোগী না। তারপরে আমরা কিছু টাইলসেরও ব্যবস্থা করলাম, সরকারিভাবে কিছু টাকা অনুদান পাওয়ার কারণে আমরা এই টাইলসটাও কমপ্লিট করেছি। এখন আমাদের অবকাঠামো উন্নয়ন শুধুমাত্র আমাদের এক ফ্লোর টাইলসটা আর এই 4টা গ্লাস আছে। এ বলা মানে আমি এখানে চাচ্ছি না, আমি অবগতি করছি। আমরা ইনশাল্লাহ আমার কমিটির পরিকল্পনা আছে, আমরা আগামী রমজানে এই 2টা কাজ যেভাবে হোক সেরে ফেলবো। সেই পরিকল্পনা নিয়ে আমরা সম্মানিত মুসালি করবো। এই হচ্ছে আমাদের এই হেফজখানার প্রস্তুতির বা ইতিহাস। এখন আমি কিছু কথা বলবো। ইমাম সাহেব বলে গেছেন যে অভিভাবক, আমাদের অভিভাবকের কিছুটা সমস্যা আছে, যেহেতু স্থানীয় বাচ্চা। আমরা অনেক সময় শুধু বাচ্চার অধিক মায়ার কারণে আজকে এই সমস্যা, বাচ্চা আপু আমার কানে কথা আছে সেটা ওজন নিয়ে যাচ্ছে, এরকম করে। আসলে ইমাম সাহেব যেটা বললেন, এই মায়াটা যদি আমরা ত্যাগ না করতে পারি, বাচ্চা যদি অসুস্থ হলে নিয়ে যাবে, কিন্তু ছোটোখাটো অজুহাত দেখে প্রায় নিয়ে যাবে, শুধু আমাকে বলে। আসলে এ ব্যাপারে অভিভাবককে সচেতন হওয়ার জন্য আমি বলছি যে আপনারা এখানে দিয়েছেন, আপনাদের চোখের সামনেই সবসময় এটা আপনারা একটু কথা দেওয়ার চেষ্টা করেন। একজন অভিভাবক শুধুমাত্র আমাকে বলছে এইভাবে বাচ্চা দিলে একজন আমার চলবে না, মান্নান ভাই এক কথা আছে। আমি মনে করবো মান্নান ভাই মতো আমরা সবাই শক্ত হবো যে আমার বাচ্চাকে হাফেজ বানাবোই ইনশাল্লাহ। এই মনোবল থাকলে আমরা পারবো। আর মনোবল যদি আমরা বাচ্চার কথার সাথে সাথে যে আমার এখন বাইরে যেতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, বিশ্বকাপ খেলার দিন
যেদিন আর্জেন্টিনার খেলা থাকে সেদিন একজন অভিভাবক এসে বলে বাচ্চাটার আজকে একটু এরকম সমস্যা আছে নিয়ে যাও ফাইনাল খেলাতে সেম বাচ্চা বলতেছে যে ওর অমুক জায়গায় দাওয়াত আছে আগে ছোট একটা বাচ্চা দিয়ে পাঠাইছে তারপর মা এসে বলছে অমুক জায়গায় নিয়ে যেতে হবে তো পরবর্তীতে জানা যায় ওই বাচ্চা নিচে ফুটবল খেলা দেখা যায় এগুলো থেকে আমাদের বিরত হওয়ার জন্য আমি অভিভাবকদের অনুরোধ করছি আমরা আমাদের একটাই ধ্যান জ্ঞান থাকবে আমার বাচ্চা হাফেজ বানাবো আমার বাচ্চা ভদ্র বানাবো আমার বাচ্চা ইসলামী লাইফে পরিচালনা করবো এই ধ্যান জ্ঞান থাকলেই হবে আমরা বিভিন্ন সময় শুনি যে যারা ধর্মীয় লাইনে পড়ে হাফেজি পড়ে তাদের বিভিন্ন ধরনের বাধা আসে পাগল হয় পালায় যায় সে অভিভাবক সে বাচ্চারা বলবো কেন দোষ তো অভিভাবক তারপরে বিষয় আছে ছাত্র সুন্দর আমরা আমাদের পাশে আছে ইমাম সাহেবরা আছেন আপনাদের কাছেও আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের পরিবেশ দেখবেন আমাদের আগ্রহের কোনো কমতি নাই আমরা কমিটি সবসময় আমি বিশেষ করে কাছেই থাকি সবসময় খেয়াল রাখি আপনাদের ভালো বাচ্চা থাকলে আপনারা দিবেন বাচ্চার ড্রাইভার আমরা সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব আমরা ভবিষ্যতে ইদানিং তো পাশের বাচ্চা আমরা খুব তাড়াতাড়ি আমরা একটু আর্থিক স্বাবলম্বী হওয়ার সাথে সাথে চিকিৎসার কাজগুলো শেষ হলে আমরা খাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি যাতে আবার খাওয়ার পরিকল্পনা করা হয় এটা আমরা খুব তাড়াতাড়ি করার পরিকল্পনা আছে আমাদের। আমি আজকে খুব খুশি যে দুজন বাচ্চা সবক নিচ্ছে যে মুখস্থ করার জন্য আমি আরও সেদিন খুব করে খুশি হবো যেদিন আমার এই হেফজখানা থেকে একজন হাফেজ বেরোবে পূর্ণাঙ্গ হাফেজ বেরোবে সেদিন আমি আমার যে লক্ষ্যটা ছিল 2019 সালে সেই লক্ষ্যটা পরিপূর্ণ সফলতা পাবো যেদিন এই হেফজখানা থেকে একজন হাফেজ বেরোবে আমি সেই কামনা করে সেই দোয়া করে সেই আশা নিয়ে আমার এই আলোচনা শেষ করলাম।